নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস প্রতিদিনই আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখা বন্ধু, আজও আমরা কিন্তু প্রবাদ প্রবচনের উপর ক্লাস করব এবং এটা প্রবাদ প্রবচনের উপর তোমাদের দ্বিতীয় ক্লাস। তোমরা জানো বন্ধু যে প্রথম ক্লাসে প্রবাদ প্রবচন কী বা তার গুরুত্ব কোথায়, কীভাবে প্রবাদ প্রবচনের তৈরি হয় বা প্রত্যেকটা প্রবাদ প্রবচন এক কিনা এরকম সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু করেছিলাম। আজকে থেকে কিন্তু আমি প্রত্যেকটা প্রবাদ প্রবচনের উৎপত্তির কারণ কী বা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব না করব তার উপর ভিত্তি করে কিন্তু আলোচনা করব। তাই বন্ধু, প্রথমেই তোমাদের সুবিধার্থে যেটা করব সেটা হচ্ছে বর্ণ ধরে দেয়, অর্থাৎ অ থেকে পুরো ও পর্যন্ত আর ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত প্রত্যেকটা বর্ণ ধরে ধরে প্রবাদ প্রবচন আলোচনায় যাব। তাহলে তোমাদের প্রত্যেকটা বুঝতে কিন্তু সুবিধা কিন্তু হবে। সেদিক থেকে বন্ধু, আজ আমরা প্রথম দিন জেনারেল ক্লাসে প্রবাদ প্রবচন এবং তার সঙ্গে অবর্ণের কিছু প্রবাদ তোমাদের আলোচনা করেছিলাম। আজ কিন্তু যেটা করব সেটা হচ্ছে অ দিয়ে প্রবাদ যেটা হয়েছিল তারপর থেকে পড়াশোনা করব এবং প্রত্যেকটা প্রবাদের উৎপত্তি কিভাবে হলো, কোন বাস্তব ঘটনা ঘটলে তার পরিপ্রেক্ষিতে এই প্রবাদটা ব্যবহার করব বা একে কিভাবে ব্যবহার করা যেতে পারে, বা বাংলা প্রবাদের সঙ্গে কোন ইংরেজি প্রবাদটার মিল রয়েছে বা বাংলা এই প্রবাদটা ব্যবহার করলে সঙ্গে সঙ্গে ইংরেজি কোন প্রবাদটা ব্যবহৃত হয়, এই সম্পর্কে বিস্তারিত আলোচনায় কিন্তু যাব। এবং বন্ধু, আমি বলেছিলাম দেখবে যে প্রবাদ প্রবচন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা লেখার গুরুত্বকে বাড়িয়ে দেয় বা তোমার বাগ্মিতাকে বাড়িয়ে দেয়। কারোর সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে যদি তুমি প্রবাদ ব্যবহার করতে পারো তাহলে তোমার গুরুত্বটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আরেকটা কথা বলি বন্ধু, দেখো এই যে প্রবাদ প্রবচন পড়াতে গিয়ে আমি কিন্তু ক্যামেরায় না থেকে ক্যামেরায় নেপথ্যটাকে বেছে নিয়েছি, কারণ সেখানে বোর্ড ওয়ার্ক অতটা গুরুত্ব পায় না এবং আমার হাতে লেখাটা খারাপ বলে আমি বোর্ড ওয়ার্কের দিকে যেতে চাইছি না। বরং যদি তোমাদের একটা ঠিকঠাক তথ্য সমৃদ্ধ ক্লাস উপর দিয়ে যায় সেটাই তোমাদের পক্ষে অনেকটা মঙ্গল হবে। তাই আমি প্রত্যেকটা বন্ধু প্রবাদ বলার সঙ্গে সঙ্গে কীভাবে তার উৎপত্তি হলো এবং বাস্তবে কীভাবে ব্যবহার করব সেই তথ্যটাও কিন্তু তোমাদের জানিয়ে দেব। আমি ছোটো ছোটো ক্লাস করে অজস্র ক্লাস করবো যাতে তোমাদের সুবিধায় যার যেটা দরকার সেটা দিয়ে বুঝে নেবে। আজ আমরা অয়ের উপর প্রবাদগুলো কিন্তু আলোচনা করব। সেদিক থেকে প্রথমেই বন্ধু যেটা বলে রাখি সেটা হচ্ছে অজার যুদ্ধে আটুনি সার। কি বললাম? প্রবাদটার নাম অজার যুদ্ধে আটুনি সার। বিষয়টা কেমন বলো তো বন্ধু? যে ছাগল অনেক দূর থেকে লক্ষ্য মানে কি করে অনেক দূর থেকে লাফ দিয়ে সে প্রতিদ্বন্দ্বিতা করতে যায় বা অন্য ছাগলটার সঙ্গে যুদ্ধ করতে যায়, কিন্তু কি হয় বলো তো, নিকটে এসে তাদের আর সেই ভাবটা থাকে না, মানে এমনভাবে লাফ দিয়ে পড়ে ওদের শিঙে ধাক্কাটাও কিন্তু লাগে না। এই হতে বলা হয় অজার যুদ্ধে আটুনি সার। মানে কি, যে যাকে বলছে বজ্রারম্ভে লঘুক্রিয়া, মানে আড়ম্বর প্রচুর, বাইরে আড়ম্বর প্রচুর কিন্তু ক্রিয়াটা খুব হয় না, তার যুদ্ধটা সেইভাবে কিন্তু হয় না। এই প্রবাদটা ইংরেজিতে ব্যবহার করা হয় এইভাবে যে মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, কিংবা ধরো এইভাবে ব্যবহার করায় দ্য মনুমেন্ট ইজ লেবার প্রোডাক্টিং এ মাউস। হ্যাঁ, এইভাবে কিন্তু ইংরেজিতে ব্যবহার করা যেতে পারে। পরবর্তী প্রবাদ হচ্ছে অজ্ঞানে করে পাপ জ্ঞান হলে হরে, আর সজ্ঞানে করে পাপ সঙ্গে সঙ্গে ফিরে। মানে কি বলতো বন্ধু, যে অজ্ঞান অবস্থায় কোনো ব্যক্তি যদি পাপ করে, জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে সেই পাপ থেকে সে কিন্তু মানে মুক্তি পেতে পারে, কিন্তু জ্ঞানত অবস্থায় যদি তুমি কখনো পাপ করো তাহলে সেই পাপ কিন্তু কখনো খণ্ডন যায় না। অর্থাৎ আমরা বলি না যে না জেনে সাপের বিষ খেলেও কিছু হয় না, এরকম একটা না জেনে পাপ করলে তোমার কোনো ক্ষতি হয় না, কিন্তু জেনে শুনে পাপ করলে কিন্তু অবশ্যই সেই ক্ষতিটা তোমাকে স্বীকার করতে কিন্তু হবে। তারপরে বন্ধু জানবো হচ্ছে অজ্ঞানে যে বাপান্ত করে জ্ঞানবানে তাই কি ধরে। মানে কি বলতো, ধরো অজ্ঞ লোক যদি একটা অপকর্ম করে, জ্ঞানে কিন্তু তার অপরাধ গ্রহণ করেন। অর্থাৎ কোনো অজ্ঞ ব্যক্তি অজ্ঞান ব্যক্তি যেন কোনো ভুল কাজ করেও পড়ে তাহলে জ্ঞানী কিন্তু সেটাকে গ্রহণ করেন, অর্থাৎ সেই অপরাধটাকে অপরাধ হিসেবে গণ্য করে না। এর সিমিলার এইভাবে বলা যেতে পারে একটা প্রবাদ যে নিজ যদি উচ্চ ভাষে সুবুদ্ধি উড়ায় হেসে। হ্যাঁ, এর সিমিলার প্রবাদ হিসেবে ব্যবহার করা যেতে পারে। পরটা হচ্ছে অজ্ঞানের কালে জানে না আর অমানুষের কালে মানে না। কি বললাম? অজ্ঞানের কালে জানে না আর অমানুষের কালে মানে না। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে ধরো শিশু জানে না বলেই কিন্তু মানে সে অপকর্ম করে, আর অমানুষ মানে যাকে বলা হচ্ছে মনুষ্যহীন ব্যক্তি সে অপকর্মকে অপকর্ম বলিয়াই কিন্তু স্বীকার করে না। মানে ব্যাপারটা বুঝলে তো? অর্থাৎ শিশু জানে না বলেই কিন্তু অপকর্ম করে, আর যারা অমানুষ মানে মনুষ্যত্বহীন ব্যক্তি সে অপকর্ম
করে, কিন্তু ওইটা অপকর্ম বলে ওটাকে কিন্তু মানে না, এই অর্থেই কিন্তু এটা ব্যবহার করা হয়। পরটা হচ্ছে অতিথি সর্বময় গুরু। এই প্রবাদটা অর্থ কী বলতো, যে অর্থাৎ অতিথি গুরুর ন্যায় সর্বদা কিন্তু পূজ্য। এটাকে সংস্কৃততে এইভাবে ব্যবহার করা হয় যে সর্বদেব মহতিথি, এইভাবে সংস্কৃততে ব্যবহার করা হয়। পরবর্তী প্রবাদটা হচ্ছে অতিদর্পে হতালঙ্ক, মানে যে অতিদর্পে হতা লঙ্কা, এটা বারবার আমরা ব্যবহার করি প্রচুর পরিমাণ। বিষয়টা কী বলতো, মানে অধিক বাড়াবাড়ি করলে কিন্তু তার পতন নিশ্চয়ই। কারণ জানো যে রাবণ যখনই অতিশয় মানে দর্পী হয়ে উঠেছিল বলেই কিন্তু রামচন্দ্রের নিকট তার কিন্তু পরাজয়টা কিন্তু ঘটেছিল। অর্থাৎ অধিক বাড়াবাড়ি করলে কিন্তু তার পতন নিশ্চিত। একে সংস্কৃততে এইভাবে বলে যে সর্বম, বলছে সর্বম নন্তং গহেরতম, এইভাবে সংস্কৃতে এই প্রবাদটা কিন্তু ব্যবহার করা হয়। পরবর্তী প্রবাদটা হচ্ছে অতিদানে বলির পাতালে হলো ঠাই, মানে কি, যে অতিদানে বলির পাতালে হলো ঠাই। এই প্রবাদটার উৎপত্তি কীরকমভাবে বলো তো বন্ধু, যে ধর হচ্ছে বলি হচ্ছে অত্যাধিক দানশীল ছিল, ঠিক আছে। ফলে ত্রিপাদ ভূমি প্রার্থনা উপলক্ষে বামন কি করেছিল বলতো, বামন অবতারে হরি তাকে কিন্তু পাতালে বাস করতে বাধ্য করেছিল। মানে বিষয়টা এরকম যে বলি বিষ্ণুভক্ত প্রহ্লাদের পৌত্র, সে কী করেছিল, তপস্যায় সিদ্ধিলাভ করে আস্তে আস্তে একজন প্রবল পরাক্রান্ত রাজা হয়ে উঠেছিল এবং ত্রিলোক জয় কামনার ইচ্ছায় তিনি যুদ্ধ করেন এবং স্বর্গে প্রবেশ করে সেখানে স্বর্গের যে দেবতা আছে তাদের যুদ্ধে পরাজিত করে এবং ত্রিভুবনেশ্বরে কিন্তু অধীশ্বর হন। ফলে কি হয়েছিল, যে দেবগণ রাজ্যচ্যুত হয়ে বিষ্ণুর যখনই শরণাপন্ন হলো, তখন বিষ্ণু দেবতাদের উপকারের জন্যে কশ্যপের ঔরসে বামন রূপে কিন্তু জন্মগ্রহণ করেন। তারপর বলি যজ্ঞের অনুষ্ঠান করলে বামনগণ সেখানে উপস্থিত হয়েছিলেন এবং বলি নিকট কিন্তু ত্রিপাদ ভূমি মানে দান হিসেবে প্রার্থনা করেছিলেন। এবং বলি কী করেছিল, যে দান প্রদানে সম্মত হইলে বামন দুই পা দ্বারা স্বর্গমত্ত অবরোধ করে মানে একবারে পুরো নাভি নির্গত তৃতীয় পদ সে কী করেছিল, সেই তৃতীয় পদ রাখতে হবে। এবার কোথায় রাখবে, স্থান নির্দেশ মানে করতে বলেছিল, আমি এই পদটা কোথায় রাখবো। এবার বলি তখন মানে নিজের মাথার উপর, নিজের মাথা মানে নিচু করে বলেছিল যে আমার মাথার উপর কিন্তু তুমি পাটা রাখো। বামন সেটা তাহাতেই করে ছিল, ফলে ইহাতে বলি কি হয়েছিল, রসাতলে প্রবেশ করেছিল। এই কারণে বলেছে অতিদানে বলির পাতালে হলো ঠাই, অর্থাৎ অতিরিক্ত দান করলে তোমার কিন্তু অবস্থান নিম্নগামী কিন্তু হবে। পরবর্তী প্রবাদটা হচ্ছে অতি প্রণয় যেখানে নিত্য যাবে না সেখানে, মানে কি বলছে, অতি প্রণয় যেখানে নিত্য যাবে না সেখানে যদি যাবে নিত্যি ঘটবে একটি কীর্তি। মানে ব্যাপারটা কি বলতো, মানে যেখানে খুব ভালোবাসা থাকে সেখানে নিয়ত যাতায়াত করা কিন্তু ভালো নয়, করলে কি হবে, কোনো একটা কলঙ্ক বা বিরোধ সেখানে কিন্তু ঘটবেই। এই জন্য বলছে যেখানে অতিরিক্ত ভালোবাসা থাকবে সেখানে একটু 2-4 দিন পর কিন্তু যাওয়া বা যোগাযোগ রাখাটাই কিন্তু ভালো, নচেত কোনো একটা খারাপ কিছু ঘটার সম্ভাবনা থাকবে। পরের প্রবাদটা হচ্ছে অতি প্রেমে অমিত বিচ্ছেদ, মানে কি, অতি প্রেমে অমিত বিচ্ছেদ মানে কি, যে যেখানে ভালোবাসার বাড়াবাড়ি সেখানে বিচ্ছেদের কিন্তু তীব্রতা, অর্থাৎ অতিরিক্ত ভালোবাসা হলেই কিন্তু বিচ্ছেদের সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। এর সিমিলার একটা প্রবাদ এইভাবে বলা যেতে পারে যে যত হাসি তত কান্না বলে গেছেন রাম শর্মা, এর সিমিলার প্রবাদ হিসেবে কিন্তু ব্যবহার করা যেতে পারে। পরবর্তী প্রবাদ হচ্ছে অতি বড় ঘরণী না পায় ঘর আর অতি বড় সুন্দরী না পায় বর, মানে কি, অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর। মানে এর উৎপত্তি কীভাবে বলো তো বন্ধু, অর্থাৎ যে স্ত্রীলোক মানে একবারে পুরো ছোটোবেলা থেকেই গৃহিণীপনায় মানে ভালো সুদক্ষ সুপক্ষ একজন গৃহিণী, সে প্রায় স্বামীর ঘর করতে কিন্তু পারে না, অর্থাৎ সাংসারিক মনোভাবাপন্ন মেয়ে হলো সে স্বামীর ঘর করতে পারে না। আর কিছু সুন্দরী আছে, মানে দেখতে খুব সুন্দর মেয়ে, এদের কিন্তু কপাল গুণে প্রায় ভালো বর কিন্তু জোটে না। আসলে কোনো বিষয়ে যদি মানুষ অন্যসাধারণ হয়, সবসময় যে তার উপযুক্ত বস্তু মিলবে এটা কিন্তু কখনোই ভাবা যায় না। অর্থাৎ আমি যেমন আমার সমপক্ষ যে তেমন হবে এটা কখনোই কিন্তু হয় না। তাই এই কারণেই বলা হয় অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর।
পরবর্তী প্রবাদটা হচ্ছে অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মোড়াবে। মানেটা কেমন বলো তো বন্ধু, যে গাছ যদি খুব বড় হয় তাহলে কী হয় বলো তো, তার ঝড়ে পড়িয়া বা ঝড়ে ভেঙে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। আর যদি খুব ছোট হয় তাহলে কিন্তু ছাগল টাগল অন্যান্য জীবজন্তু কিন্তু তাকে খেয়ে ফেলতে পারে। মানেটা কেমন বলো তো, অর্থাৎ অতিরিক্ত বা অতিশয় গর্ব বা অতিরিক্ত নম্রতা ভালো নয়। সকল বিষয়ে মাঝে মাত্রা তুমি অতিরিক্ত অহংকারও ভালো নয়, অতিরিক্ত নিম্নতাও ভালো নয়, অতিরিক্ত বা কোনো জিনিসই অতিরিক্ত কিন্তু ভালো নয়। একে ইংরেজিতে এইভাবে ব্যবহার করা হয় যে অবজার্ভ দ্য গোল্ডেন মিন, এইভাবে ইংরেজি প্রবাদ কিন্তু ব্যবহার করা যেতে পারে। তবে পড়ানোর মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি, যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও এবং বন্ধুদের মধ্যে যত খুশি করে শেয়ার করে দিও। দেখো বন্ধু, আমি তোমাদের ভালোবাসার কথা মাথায় রেখেই কিন্তু নিত্য নতুন বিভিন্ন ধরনের ক্লাস আনার চেষ্টা করি এবং এমন তথ্যবহুল ক্লাস দেওয়ার চেষ্টা করি যে ক্লাসগুলো সাধারণত ইউটিউবে কিন্তু পাওয়া যায় না। একবারে পুরো মানে দুর্লভ ক্লাস আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টাটা করি। পরবর্তী পর্বত হচ্ছে তোমার যাকে বলা হচ্ছে অতিবার ভালো নয়। মানে কি বলতো, অচ্যুত নয় পতন নয়, অতিরিক্ত করলে যেটা হবে এটা বললাম। এবার দেখো বন্ধু, তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে অতিবুদ্ধির গলায় বা হাতে দড়ি আমরা বলি। মানে কি বলতো, অতিবুদ্ধি লোক বা বেশি চালাকি করতে গেলে কিন্তু নিজেকেই কিন্তু ঠকতে হয়। এই জন্য বলা হচ্ছে অতিবুদ্ধির বা অতি চালাকের গলায় দড়ি, মানে অতিরিক্ত চালাকি না করাই ভালো। তারপর হচ্ছে অতিবুদ্ধির হাত, মানে কি বলতো, যে বেশি মাত্রায় চতুরতা বা চালাকি করতে যায় তার কিন্তু অন্ন জোটে না। মানে বেশি চালাকি ভালো নয়, এটা মোদ্দা কথা। পরবর্তী প্রবাদ আমরা খুবই ব্যবহার করি যে অতিভক্তি চোরের লক্ষণ, এটা খুবই ব্যবহার করি। বিষয়টা কেমন বলতো, ধরো চোরের মনে সবসময় কিন্তু একটা খারাপ সন্ধি থাকে, কিন্তু মুখে সে কী বলতো অতিরিক্ত ভক্তি দেখাতে চায়। আসলে লোকের মন মুগ্ধ করে এমন ভাব দেখায় যে সে যেন একবারে সাধু পুরুষ। বিষয়টা হচ্ছে দুষ্টু লোক কী করে বলতো, তাদের যে খারাপ অভিসন্ধি সেটা গোপন করার উদ্দেশ্যে বাইরে অতিরিক্ত কিন্তু ভানবশত ভক্তি দেখানো কিন্তু চেষ্টা করে। ফলে কেউ যদি অসঙ্গত মাত্রায় ভক্তি প্রকাশ করে বা আনুগত্য স্বীকার করে তাহলে তুমি জানবে কিন্তু তার একটা কিন্তু অসৎ অভিপ্রায় কিন্তু রয়েছে। এটা কিন্তু তুমি অবশ্যই কিন্তু জেনে রাখবে। পরবর্তী প্রবাদ হচ্ছে অতি মন্থনে বিষ ওঠে। মানে ব্যাপারটা কেমন বলো তো, অতি মন্থনে বিষ ওঠে মানে হচ্ছে তোমরা জানো হয়তো যে ক্ষীরোদ সমুদ্র মন্থনকালে প্রথমে কিন্তু অমৃত উঠেছিল, কিন্তু দেবতা এবং অসুরের সে অমৃত পান লইয়া কিন্তু দুজনের মধ্যে ঝামেলা উপস্থিত হয়েছিল এবং যখন আবার সমুদ্র মন্থন করা হয় তার ফলে কিন্তু বিষ উঠেছিল। আসলে কোনো ভালো কথা লইয়াও বেশি আন্দোলন করিলে তাহা মন্দ হইয়া যায়, অর্থাৎ কোনো জিনিসই অতিরিক্ত বেশি নাড়াচাড়া না করাই ভালো। এই কারণে কিন্তু বাংলার একটা প্রবাদ ব্যবহার করা হয় যে নেবু চটকাতে চটকাতে তিতো হইয়া যায়, অর্থাৎ অতিরিক্ত কোনো জিনিস নিয়ে টানাহাসটা না করাই ভালো। পরবর্তী প্রবাদ হচ্ছে অতি মেঘে অনাবৃষ্টি। মানে কি বলতো, মানে খুব বেশি যদি মেঘের আড়ম্বর হয় তাহলে জানবা বৃষ্টি হয় না। এই জন্য অধিক আড়ম্বরে কিন্তু কাজ ভালো হয় না, এটা সবসময়ের জন্য কিন্তু মাথায় রাখবে। এবং এই সম্পর্কে আমরা একটা কথা বা আরেকটা প্রবাদ ব্যবহার করি যে তোমার ডাকা কুকুর কিন্তু কামড়ায় না। হ্যাঁ, এই একটা প্রবাদ কিন্তু এইভাবে ব্যবহার করি। অর্থাৎ বিষয়টা হচ্ছে কী বলতো, অতির কোনো জিনিসই হচ্ছে ভালো নয়, এটা হচ্ছে মোদ্দা কথা। মানে বলো দান বলো, দয়া বলো, ধর্ম বলো, মান বলো, অহংকার বলো, প্রভৃতি কোনো বিষয় কিন্তু বাড়াবাড়িটা ভালো নয়। এটাকে ইংরেজিতে এইভাবে ব্যবহার করে যে টু মাচ অফ এনিথিং ইজ ব্যাড। কী বললাম, যে টু মাচ অফ এনিথিং ইজ ব্যাড, ইংরেজিতে এইভাবে ব্যবহার করা হয়। পরবর্তী প্রবাদ হচ্ছে অতি লোভে তাঁতি নষ্ট, খুবই প্রচলিত একটা প্রবাদ। দেখো বন্ধু, এটাকে আমরা কী কারণে ব্যবহার করি বা উৎপত্তি কীভাবে হলো দেখো। মানে বিষয়টা ছিল এরকম যে এক রাজার একটা কিন্তু গরু ছিল, ঠিক আছে। এবার সেই গরুটা একদিন দুধ দিতে দুরন্তপনা করায় রাজা কী করেছিল, রেগে গিয়ে কাল সকালে উঠে যাকে দেখতে পাইল তাকে কিন্তু গাইটা মানে বিলিয়ে দেবে, এরকম একটা ভাবনা চিন্তা করলো। ফলে এক তাঁতি পথ দিয়ে যেতে যেতে রাজার কথা শুনতে পেল এবং সে স্থির করলো যে কাল অতি সকালবেলায় এসে রাজাকে দেখা দিতে হবে যাতে সে গাভীটা পেতে পারে।
মানে এসব ভাবতে ভাবতে সে ঘরে যায় এবং ঘরে গিয়ে ভাবে যে মানে ভেবে দেখলো যদি গরু আনতে হয় তাহলে দড়ি চাই এবং ঘরে কাপড় বনিবার সুতা চাই, এরকম ভাবনা চিন্তা করতে লাগলো এবং সেই সুতা সমস্ত পাকায় এসে মোটা দড়ি তৈরি করবে। ফলে তার বুড়ো মাও ছিল এবং পাছে দুধ দেখিয়া তার মায়ের লোভ হয়, এই আকাঙ্ক্ষায় তাঁতি কী করলো, মায়ের চোখ দুটো সে নিজেই নষ্ট করে দিল। ফলে এইরূপ করে সে পরের দিন খুব সকালবেলায় রাজার বাড়ির দরজায় গিয়ে সে দাঁড়িয়ে রইল এবং সকালে রাজা যখনই বাড়ির বাইরে এলো তখন তাঁতিকে দেখতে পেল এবং তার আগমনের কারণ জিজ্ঞাসা করলে জানতে এলো যে তাঁতি তুমি কেন আমার বাড়িতে এসেছো। এবার তখন তাঁতি নিজের ইচ্ছের কথা জানালো। শুনে রাজা মানে ক্রোধে মানে রেগে গিয়ে তার দরজার যে দারোয়ান তাকে দিয়ে কিন্তু তাকে প্রহার করলো, মারলো এবং তাড়িয়ে দিল এবং তাঁতি লোভে পড়ে মার খেলো, অধিকন্তু তার সম্বল সুতা গুলিয়ে গেল এবং বুড়া মায়ের চোখ দুটো নষ্ট হয়ে গেল। এই কোণে বলা হচ্ছে বেশি লোভ করতে হলে কিন্তু দুরাশা হয়, অর্থাৎ তোমার মূলধন পর্যন্ত নষ্ট হবার সম্ভাবনা থাকে। এই কারণে হচ্ছে অতি লোভে তাঁতি নষ্ট, বেশি লোভ না করাই ভালো, তাহলে তোমার তাঁতিটাই অর্থাৎ যে কাজ তোমার অরিজিনাল সেটাই নষ্ট, অর্থাৎ তোমার অরিজিনাল মূলধনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখো বন্ধু, আর আজকে আরেকটা প্রবাদ বলে আজকের ক্লাসটা কিন্তু শেষ করব। এই প্রবাদ প্রবচন ক্লাস 11-এ পাঠ্য আছে, দেখবে। তারপর এসএসসি স্কুল সার্ভিস কমিশনে পাঠ্য আছে এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রবাদ প্রবচনকে আসতে দেখা গেছে। ফলে বন্ধু, প্রবাদ প্রবচন বিষয়টি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমার জ্ঞানের গরিমাটা বাড়ানোর জন্য এবং নিজেকে সমৃদ্ধ করার জন্য, লেখালেখিকে সমৃদ্ধ করানোর জন্য অবশ্যই প্রবাদ প্রবচন জানাটা কিন্তু একান্ত প্রয়োজন। ফলে প্রত্যেকটা ক্লাস তোমরা মানে খুব ভালোভাবে শুনবে এবং প্রয়োজন হলে তোমরা ভিডিওটা পজ করে নিয়ে নোট ডাউন করে নেবে। তাছাড়া বন্ধু বলেছি, যার যদি কোনো নোটের দরকার হয় অবশ্যই ইউটিউব ব্যানারে বা ফেসবুকে আমার যে ফোন নম্বর দেওয়া আছে সেখান থেকে আমাকে সরাসরি যোগাযোগ করে কিন্তু নোটের ব্যবস্থা তোমরা করে নিতে পারো। আজকে শেষ প্রবাদটা হচ্ছে অতি সদর হয় গালে তুলে দেয়, আর টিকলে তো মানে অর্থাৎ গিলমে তো হয়। মানে কি ব্যাপারটা বলো তো, যে তোমাকে বলছে ধরো তোমাকে কেহ না হয় সহোদর ভাই কিন্তু মতো যত্ন করিয়া কোনো দ্রব্য খাইয়া দিল, অর্থাৎ কোনো একজন ব্যক্তি ধরো তোমার কেউ হয় না কিন্তু তোমার ভাইয়ের মতন যত্ন করে কোনো জিনিস খাইয়ে দিল, কিন্তু তোমার যদি গিলিবার শক্তি না থাকে তাহলে কোনো ফল হইবে না। আসলে কি ব্যাপারটা বলো তো, ব্যবহার করতে না জানলে কোনো বস্তু লইয়া কিন্তু লাভ নাই। মানে কি, অতি সদর হয় গালে তুলে দেয়, টিকুলোতে মানে গিলোতে হয়। অর্থাৎ সে ভালোবাসার মানুষ তোমাকে গালে তুলে দিতে পারে কিন্তু সে তো গিলে দিতে পারে না। অর্থাৎ বিষয়টা কি, অর্থাৎ তুমি যদি ব্যবহার করতে না পারো তাহলে কিন্তু কোনো বস্তু নিয়ে তোমার কিন্তু কোনো লাভ হবে না। আশা করছি বন্ধু আজকেও দিয়ে যে প্রবাদগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, প্রত্যেকটা প্রবাদের উৎপত্তি কী এবং বাস্তবে আমরা কীভাবে ব্যবহার করব প্রত্যেকটাকেই আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিতে পেরেছি বলেই মনে হয়।